লকডাউনে অনেক দিন তোমরা ঘরে বসে আছো। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অনেক নোট পাঠিয়েছি বায়ুমণ্ডল সংক্রান্ত। অলরেডি পূর্বে আমি বায়ুর তাপ পর্যন্ত পড়েছি এবং তাপমণ্ডলত্ব তোমাদেরকে পড়িয়েছি। তথাপি ঘরে বসে বসে বোর হতে হতে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। অলরেডি এই নোটটাও আমি তোমাদেরকে দিয়েছি। PTW এর অনুরোধে জিওফোনিক্সের পরিচালনায় নতুন একটা টপিকস আলোচনা করছি। টপিকসটার নাম এয়ার প্রেশার অর্থাৎ বায়ুর চাপ। ক্লাস 10-এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র 10 নয়, ক্লাস 8-এর জন্য এই সিলেবাসটা আছে। তাহলে আমরা প্রথমে আজকে আলোচনা করি। প্রথমে যে বিষয়টা নিয়ে আমাদের জানা দরকার তার নাম হলো এয়ার প্রেশার অর্থাৎ বায়ুর চাপ কী। দেখো, প্রকৃতপক্ষে বায়ুর চাপ কী বলতে তুমি বোঝো। যদি তার সংজ্ঞা আমরা নিরূপণ করতে চাই তাহলে আমরা কী লিখতে পারি না, দেখো আমাদের ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল প্রচুর গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত। আমরা অলরেডি আগে পড়েছি যে বিভিন্ন গ্যাসের সংমিশ্রণে দ্য লেয়ার অফ গ্যাসেস ইনভলভিং অন দ্য আর্থ ইজ কল্ড অ্যাটমসফিয়ার। এটা আমরা আলোচনা করেছি। সেই দৃষ্টিকোণ থেকেই আজকে আনছি। আমরা বলছি কি না, ভূপৃষ্ঠের ওপরে বিরাজিত বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় অণুগুলি ভূপৃষ্ঠের ওপর যে চাপ দেয় তাকেই আমরা প্রকৃতপক্ষে বলি বায়ুর চাপ। প্রকৃতপক্ষে ইন জেনারেলকে যদি আমরা একে ক্লাসিফাইড করতে চাই তাহলে কীভাবে একে ব্যাখ্যা করতে পারি যে বায়ু যে চাপ দেয় সেটা কী করে আনতে পারি। আমরা সাধারণ অর্থে বলি বায়ুর ওজন আছে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা প্রভাবিত হয়ে কোনো বর্গক্ষেত্র অঞ্চলে বায়ুর প্রযুক্ত চাপই হলো সাধারণ অর্থে বায়ুর চাপ। তাহলে প্রকৃতপক্ষে বায়ুর চাপের ডেফিনেশন আমরা যদি আলোচনা করি তাহলে তাকে লিখতে গেলে আমরা কিভাবে লিখব। আমরা লিখছি বায়ুমণ্ডলীয় বিভিন্ন গ্যাসীয় অণুগুলি ভূপৃষ্ঠে প্রযুক্ত বলকে বায়ুর চাপ বলে। এটাকে জেনারেল সংজ্ঞা হিসাবে আলোচনা করে যদি আমি অন্যভাবে লিখি তাহলে কিভাবে লিখছি দেখো, লক্ষ্য করো। মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা প্রভাবিত হয়ে কোনো নির্দিষ্ট বর্গক্ষেত্র অঞ্চলে বায়ুর ওজন জনিত চাপকে বায়ু চাপ বলে। আশা করি বোঝাতে পেরেছি। এই দুটো সংজ্ঞা তোমরা খাতা বের করে এই দুটো জিনিসকে নোট করে নিও, কারণ আমরা বলেছি যে ইন্ট্রোডাকশানে বায়ুর চাপটা আমাদেরকে জানতেই হবে যে তার ডেফিনেশন কী। আমরা বিভিন্ন সময় ক্লাস করতে গিয়ে দেখি যে বায়ুর চাপের সংজ্ঞাই অনেকে বলতে পারে না। এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। পরিশেষে আমাদেরকে বলতে গেলে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে তাহলে হলো কি না, বায়ুর চাপ কাকে বলে। বললাম বায়ুমণ্ডলীয় বিভিন্ন গ্যাসীয় অণুগুলি ভূপৃষ্ঠের প্রযুক্ত বলকে বায়ুর চাপ বলে। অর্থাৎ বেশি বিশদ অর্থে বলতে গেলে মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা প্রভাবিত হয়। কেন না, আমরা লিখছি মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা প্রভাবিত হয়ে নির্দিষ্ট বর্গক্ষেত্র অঞ্চলে বায়ুর ওজনজনিত চাপকে বায়ুর চাপ বলে। এখানে মাথায় রেখো, এই মাধ্যাকর্ষণ শক্তি আছে বলে এই বায়ুর কিন্তু ওজন আছে। মাথায় ঢুকলো কি ঢুকলো না, এটা ভালো করে সুন্দর করে লিখো। এবারে আমরা যাচ্ছি বায়ুর চাপের একক। দেখো, এই একক সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে পূর্বে বায়ুর চাপের একক ইঞ্চ এককে প্রকাশ করা হতো, কিন্তু বর্তমানে আন্তর্জাতিকভাবে বায়ুর চাপের যে একককে স্বীকার করে নেওয়া হয় তার নাম হলো মিলিবার। তার নাম মিলিবার, এর একক এমবি। অর্থাৎ এই এমবিটা প্রকৃতপক্ষে কি, এই এমবি মানে কি না, 1 এমবি হচ্ছে 1000 ডাইন পার সেমি স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি এমবি হিসাবে সংজ্ঞায় আরোপিত করতে চাই তাহলে কি লিখব না, কোনো নির্দিষ্ট বর্গক্ষেত্র অর্থাৎ কোনো নির্দিষ্ট সেন্টিমিটারের বর্গক্ষেত্রযুক্ত অঞ্চলে 1000 ডাইনের সমান, এখানে দুতান্ন পড়েনি বসিয়ে দিই, ডাইনের সমান অঞ্চলকে আমরা বলতে পারি 1 MB। ক্লিয়ার হলো? এই এমবিটাকে আবার কিছু কিছু বইতে HPA
এইচপিএ এককে প্রকাশ করা হয়। এই এইচপিএ মানে হলো হেক্টা পাস্কেল। হেক্টা পাস্কেল অর্থাৎ তোমাদের শর্ট কোশ্চেনে কখনো কখনো এমবি তুলে দিয়ে যদি হেক্টা পাস্কেল দেয়, তোমাদেরকে এই হেক্টা পাস্কেলই টিক মারতে হবে, তাহলেই 1 নম্বর পাওয়া যাবে। এবারে আমরা যাচ্ছি বায়ুর চাপ। বায়ুর চাপ সংক্রান্ত বিষয় আলোচনা করতে গিয়ে আমাদের এবার পরবর্তী টপিকস যে বায়ুর সমুদ্রপৃষ্ঠের সাধারণ বায়ুর চাপ কত, অর্থাৎ গড় বায়ুর চাপ কত, এটাকে আমরা লিখি 1013.2 MB। কেউ আবার এটাকে মতান্তরে লেখে 1013.25 MB অর্থাৎ মিলিবার। মাথায় ঢুকেছে? এটাকে যদি আবার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে নিয়ে যাই তাহলে লিখতে পারি 76 সেমি পারদ স্তম্ভের সমান, অর্থাৎ 760 মিলিমিটার। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুর চাপ কত না, সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুর চাপ হলো 1013.2 MB, মতান্তরে কোনো বইতে 1013.25 MB। আবার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হিসাবে যদি আলোচনা করি তাহলে লিখি 76 সেমি পারস্তম্ভের সমান, আবার 760 mm। তার মধ্যে আমাদেরকে মাথায় নিয়েও এই দুটো জিনিসকে আমাদেরকে মাথায় রাখতে হবে, অর্থাৎ 1013.2 MB অথবা 1013.25 MB। এখন এখানে গিয়ে একটা জিনিস লিখেছিলাম, বলতে চাচ্ছিলাম যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কী বোঝো। তোমরা অলরেডি ভৌত বিজ্ঞানে বিভিন্ন ক্লাসে এইগুলো পড়েছো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি না, প্রমাণ বায়ুমণ্ডলীয় লিখছি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি না, সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে, আবার শোনো এখানে সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুর চাপ 76 সেমি, এখানে বায়ুর চাপ 76 সেমি পারদ সমান হয়। একে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। আমাদেরকে মাথায় নিতে হবে কি, 45 ডিগ্রি অক্ষাংশ কোথায় না, সমুদ্রপৃষ্ঠে। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি পারস্তম্ভের সমান চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের বিষয়টাই আমরা এখানে লিখেছি 76 সেমি পারস্তম্ভের সমান, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুর চাপ। আশা করি এই বায়ুর চাপ কি এবং বায়ুর চাপের একক কি এইটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। এবারে যে বিষয়টার দিকে আমরা যাব সেই বিষয়টার নাম দিচ্ছি বায়ুর চাপ কি কি যন্ত্রের সাহায্যে মাপা হয়, অর্থাৎ ইনস্ট্রুমেন্টস। অর্থাৎ আমরা আলোচনা করব ইনস্ট্রুমেন্ট, কি কি ইনস্ট্রুমেন্টস ব্যবহার করি বায়ুর চাপ আঁকতে, অর্থাৎ যন্ত্রাংশ। যন্ত্রাংশ কি কি? 1 টরেসেলি ব্যারোমিটার। এই টরেসেলি ব্যারোমিটার কি মাথায় নাও, 1643 খ্রিস্টাব্দে বিজ্ঞানী টরেসেলি কে আবিষ্কার করেন? টরেসেলি। এইটুকুনি জানতে হবে। এর বিশদ বিবরণ তোমাদেরকে যদি জানতে হয় তাহলে অবশ্যই যখন তোমরা 3rd ইয়ারে উঠবে বা কলেজ লেভেলে অনার্স লেভেলে পড়বে তখন এই জিনিসগুলো সম্পর্কে বিশদ বিবরণ তোমরা জানতে পারবে। টরেসেলি 1743 খ্রিস্টাব্দ, এটা আমাদেরকে মাথায় রাখবে। এই ব্যারোমিটারের পর কিছুটা উন্নত ব্যারোমিটার আসে, তার নাম হলো ফর্টিন্স ব্যারোমিটার। ফর্টিন্স ব্যারোমিটার কি? এই ফর্টিন্সের এর ক্ষেত্রে কিছু কিছু সূক্ষ্ম মানের প্রবলেম দেখা দেবে, সেই প্রবলেমগুলো দূরীভূত করেন বিজ্ঞানী ফর্টিন। এখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, অর্থাৎ অতি সূক্ষ্ম বায়ুচাপের পার্থক্য লক্ষ্য করা যায়। অতি সূক্ষ্ম বায়ুচাপের পার্থক্য লক্ষ্য করা যায়।
পরবর্তীকালে আরেকটা ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে আসে, তার নাম অ্যান্ড্রয়েড ব্যারোমিটার। এটা আবিষ্কার করেন কে? 1840 খ্রিস্টাব্দে। এটা মাথায় নিও, আবিষ্কর্তা লুসিয়ান ভিদি, আবিষ্কর্তা লুসিয়ান ভিদি। এখানেও তোমাদের অতীব সূক্ষ্ম মানগুলো পাওয়া যায়। মাথায় ঢুকলো? এবারে আমরা যে বিষয়টাতে আসছি, তিনটে জিনিস পেলাম, টরিসেলি ব্যারোমিটার, ফটিন্স ব্যারোমিটার, অ্যান্ড্রয়েড ব্যারোমিটার। মাথায় নাও, এখানে প্রত্যেকটা জিনিসের কমন ফ্যাক্টর ব্যারোমিটার। যদি প্রশ্ন করা হয় বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, চোখ কান নাক বন্ধ করে আমরা যে উত্তরটা দেবো সেই উত্তরটার নাম ব্যারোমিটার। এছাড়াও বর্তমানে কিছু অত্যাধুনিক যন্ত্র আমাদের কাছে এসছে, তার মধ্যে 1 নম্বর কি? অত্যাধুনিক যন্ত্র আমাদের কাছে এসেছে। তার মধ্যে একটার নাম কি? ব্যারোগ্রাফের কি কাজ না? ব্যারোগ্রাফ সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম। এখানে কি পেয়েছিলাম? অতি সূক্ষ্ম। এখানে সূক্ষ্মাতি থেকে অতি সূক্ষ্ম বায়ুর চাপের পার্থক্য এই ব্যারোগ্রাফ যন্ত্রের সাহায্যে আমরা নিতে পারি। আর আরেকটা যন্ত্র আছে, এটার নাম 1, এটার নাম 2, তার নাম হলো অল্টিমিটার। কি নাম? অল্টিমিটার। অল্টিমিটারের সাহায্যে বায়ুর চাপের পার্থক্য বা বায়ুর চাপ নির্ণীত হয়। এটার ক্ষেত্রে সব কোশ্চেনের ইম্পর্টেন্ট কী জিনিস না? বিমানে এই অল্টিমিটার ব্যবহৃত হয়, বিমান যন্ত্রে এই অল্টিমিটার ব্যবহার হয়। সব কোশ্চেন এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো এমসিকিউ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা এমসিকিউ ভুল হওয়া মানে অনেকটা নম্বর চলে যাওয়া, একটা নম্বর বিয়োগ হয়ে যাওয়া। তাই যদি কখনো প্রশ্ন আসে বিমান যন্ত্রে বায়ুর চাপ কিসের সাহায্যে মাপা হয়, তাহলে আমরা উত্তর লিখব কি? অল্টিমিটার। আশা করি এতক্ষণ পর্যন্ত যতটুকু ক্লাস নিয়েছি, বায়ুর চাপ কি, বায়ুর চাপের একক কি, প্রমাণ, বায়ুমণ্ডলীয় বায়ুর চাপ কাকে বলে, বায়ুর চাপ নির্ণয়ের জন্য কোন কোন যন্ত্রের ব্যবহার করা হয়। এবারে আমরা বায়ুর চাপের বায়ুর চাপের শ্রেণীবিভাগ করতে যাব। বায়ুর চাপ আমরা দুভাবে একটু ছক করে নিই। বায়ুর চাপ দেখো, বায়ুর চাপকে আমরা প্রকৃতিগতভাবে কিভাবে, আমি বলেছি সর্বদাই তোমাদেরকে যে ভিত্তি বলতে হবে। প্রকৃতিগতভাবে বায়ুর চাপ 2 প্রকার, একটা হলো উচ্চচাপ আর একটা হলো নিম্ন চাপ। প্রকৃতিগতভাবে কীভাবে না? প্রকৃতিগতভাবে অ্যাকর্ডিং টু দ্য নেচার, প্রকৃতিগতভাবে বায়ুর চাপ 2 প্রকার, একটা উচ্চচাপ একটা নিম্নচাপ। এখন প্রশ্ন হলো উচ্চচাপ কাকে বলে? আমরা পূর্বেই আলোচনা করে ফেলেছি যে সমুদ্র পৃষ্ঠের গড় বায়ুর চাপের পরিমাণ 1013.2 বা মতান্তরে 1013.25 মিলিবার। তাহলে উচ্চচাপ বললে কি বলবো না? কোনো অঞ্চলে কি লিখবো? কোনো অঞ্চলে। এখানে লিখছি কোনো অঞ্চলে কি না 1013.2 মিলিবারের বেশি বায়ুর চাপকে আমরা কি বলি? উচ্চচাপ। অর্থাৎ কোনো অঞ্চলের 1013.2 এমবি মতান্তরে 1013.25 এমবির বেশি বায়ুর চাপ হলে তাকে আমরা বলবো উচ্চচাপ। উচ্চচাপের একটা উদাহরণ, বায়ুর চাপ এখানটা লিখলাম উচ্চচাপ বলে। মাথায় নাও, এই উচ্চচাপ কোথায় দেখা যায় না? উচ্চচাপ সব থেকে বেশি দেখা যায় কোথায় না? উদাহরণ লিখছি, উদাহরণটা কি না? মেরু অঞ্চলে, অর্থাৎ সুমেরু এবং কুমেরু অঞ্চলে এই উচ্চচাপ লক্ষ্য করা যায়। সুমেরু এবং কুমেরু অঞ্চলে এই উচ্চচাপ লক্ষ্য করা যায়। তাহলে এই উচ্চচাপের বৈশিষ্ট্য কি কি? এর বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি তাহলে কি কি বৈশিষ্ট্য পাচ্ছি? 1 নম্বর, ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ ঘনত্ব বৃদ্ধি পায়। 2 নম্বর, উষ্ণতা হ্রাস পায়।
ঘনত্ব বৃদ্ধি পায়, উষ্ণতা হ্রাস পায়। বায়ু কি হয়ে যায় উষ্ণতা হ্রাস পালে? শীতল ও শুষ্ক প্রকৃতির হয়, শীতল ও শুষ্ক প্রকৃতির হয়। বায়ুটার প্রকৃতিটা হয় শীতল এবং শুষ্ক। 3 নম্বর 4 নম্বর কি, যে আবহাওয়া মানচিত্রে এই উচ্চচাপকে এইচ অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ আবহাওয়া মানচিত্রে অর্থাৎ ওয়েদার ম্যাপে একে এইচ দ্বারা চিহ্নিত করা হয়। 5 নম্বর আর একটা মারাত্মক বৈশিষ্ট্য আছে, বায়ু যদি উচ্চচাপ থাকে তাহলে বায়ু যদি উচ্চচাপে থাকে তাহলে সামগ্রিকভাবে আবহাওয়া মেঘ মুক্ত শান্ত প্রকৃতির হয়। এখানে আর একটা জিনিস মাথায় নিও, ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় হয়েও কাজে লাগবে, যে দীর্ঘ আকারে অর্থাৎ অনেকটা বড় অঞ্চল জুড়ে যদি একটা উচ্চচাপ বিরাজ করে তখন তাকে আমরা বলি রিজ, অর্থাৎ দীর্ঘাকার উচ্চচাপকে রিজ বলে। মাথায় ঢুকলো? আমি বোঝানোর চেষ্টা করলাম। অর্থাৎ উচ্চচাপ। নিম্নচাপের ক্ষেত্রে কী হবে? দেখো, উচ্চচাপের যা সংজ্ঞা আমি বলেছি সেই কোনো অঞ্চলই থেকে যাবে, শুধুমাত্র বিষয়গুলো একটু পরিমাণে পরিবর্তন হবে। অর্থাৎ উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য যদি পড়ে তাহলে উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্যই তৈরি করা যাবে। অর্থাৎ কোনো অঞ্চলে 1013, তাহলে এখানে কি হয়ে যাবে? একই জিনিস থাকবে, এখানটা হয়ে যাবে 986 MB এর কম। অর্থাৎ 986 MB এর কম চাপ হলে তখন তাকে আমরা বলবো নিম্নচাপ। নিম্নচাপের উদাহরণ কি পাচ্ছি? নিম্নচাপের উদাহরণ কি না, নিরক্ষীয় নিম্নচাপ বলে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখতে পাই। তাহলে এখানে বৈশিষ্ট্য কি পেলাম? এখানে বৈশিষ্ট্য পেয়েছিলাম কি, ঘনত্ব বৃদ্ধি পায়। তার মানে এক্ষেত্রে কি হবে? ঘনত্ব হ্রাস পাবে, কারণ উষ্ণতা বৃদ্ধি পাবে। এখানে কি লিখেছিলাম? ঘনত্ব হ্রাস পায়। এখানে কি লিখেছিলাম? উষ্ণতা হ্রাস পায়। তার মানে কি হবে? উষ্ণতা বৃদ্ধি পায়। মাথায় ঢুকেছে? এখানে কি লিখেছিলাম? শীতল ও শুষ্ক প্রকৃতির বায়ু হয়। তাহলে এটা কি হবে? উষ্ণ ও আর্দ্র প্রকৃতির হবে। উষ্ণ ও আর্দ্র প্রকৃতির বায়ু প্রবাহিত হবে। এখানে কি লিখেছিলাম? আবহাওয়া মেঘমুক্ত থাকে। এক্ষেত্রে কি, গভীর অত্যাধিক নিম্নচাপের পরিমাণ যদি খুব বেশি বৃদ্ধি পায় তাহলে দুর্যোগের সৃষ্টি করতে পারে। আমরা জানি যে যখনই আমাদের এখানে আবহাওয়া খুব গরম পড়ে তখন আমরা বলি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, তার কিছুদিন বাদেই আমরা বুঝতে পারি যে এখানে কিছু বৃষ্টিপাত হবে। অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের ফলে দুর্যোগের সৃষ্টি হয়। ক্লিয়ার হলো? আমরা এখানে লিখেছিলাম এই অক্ষর দ্বারা চিহ্নিত হয় আবহাওয়া মানচিত্রে। অর্থাৎ আবহাওয়া মানচিত্রে এটা তখন এল অক্ষর দ্বারা চিহ্নিত হবে। আর এখানে লিখেছিলাম দীর্ঘাকার উচ্চচাপকে আমরা রিজ বলি। এখানে শুধু লিখবো, এটা মাথায় রাখতে হবে, দীর্ঘাকার নিম্ন চাপকে থ্রু থ্রু বলে। ক্লিয়ার? এবার যদি তোমরা ছবি আঁকতে চাও তাহলে উচ্চচাপের ছবি কি, আমরা একটা গোল করলাম, এই জায়গায় সেন্টার পজিশনে এইচ লিখলাম, অর্থাৎ উচ্চচাপের বায়ু কি হয়? বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। ছবি মাথায় ঢুকলো? অর্থাৎ উচ্চচাপের বায়ু বহির্মুখী, কেন্দ্র থেকে বাইরের দিকে চলে যায়। আর নিম্নচাপের যদি ছবি আঁকি, এখানে একটা এল,
অর্থাৎ নিম্নচাপের বায়ু কেন্দ্রমুখী, সেই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে। আশা করি উচ্চচাপ ও নিম্নচাপ সংক্রান্ত বিষয়ের কোনো পরিবর্তন হলে সেটাও আমরা লিখতে পারবো। এইবার একটা ছোটোবেলার প্রশ্ন আছে যে আমরা এই যে এত বিপুল পরিমাণ বায়ুচাপ, আমরা বলেছিলাম যে 1 MB = 1000 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে এই যে 986, 1013.2 এত বিপুল পরিমাণ বায়ুচাপ আমরা অনুভব করতে পারি না কেন? অর্থাৎ এখানে প্রশ্ন আসে আমরা এত বিপুল পরিমাণ বায়ুচাপ অনুভব করতে পারি না কেন। অর্থাৎ আমরা এইটা একটুখানি যদি লিখি, এক কথায় উত্তর, সাধারণ ভাষায় উত্তরটাকে লিখতে হবে এবং ঠিক বিষয়বস্তুটাকে তুলে ধরতে হবে। অর্থাৎ আমরা বলছি যে বায়ুচাপ আমরা অনুভব করতে পারি না কেন? বায়ুচাপ আমরা অনুভব করতে পারি না কেন? প্রচুর এক ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই। যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেই জিনিসটা কি না, জীবের আভ্যন্তরীণ বায়ুচাপ = বায়ুমণ্ডলীয় বায়ুচাপ। অর্থাৎ জীবের, আমাদের প্রত্যেকটি জীবের মধ্যে অভ্যন্তরীণ বায়ুচাপ যা, বায়ুমণ্ডলীয় বায়ুচাপ তাই। এই দুটো সমান, অর্থাৎ দুটো প্রযুক্ত বল যদি সমান হয়ে যায় তা সবসময় শূন্য হয়। তাই এত বিপুল বায়ুচাপ আমরা অনুভব করতে পারি না। তাই আমরা মাঝে মাঝে বলি যে আমরা সর্বনিম্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন ট্রপোস্ফিয়ার স্তরে বসবাস করি। ট্রপোস্ফিয়ার স্তরে বসবাস করার পরেও সর্বনিম্ন স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ার স্তরে বসবাস করার পরেও আমরা বিপুল পরিমাণ বায়ুচাপ অনুভব করতে পারি না। অর্থাৎ বোঝা গেছে, অর্থাৎ বায়ুচাপ আমরা অনুভব করতে পারি না কেন? এটা এক লাইনের উত্তর, এক কথায় উত্তর লিখলেই মিটে যাবে। এটাকে একটু বিষয় করে তোমরা যদি একটু বড় করতে চাও তাহলে বায়ুচাপ কাকে বলে, বায়ুচাপের পরিমাণ, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ কত সেইটা লেখো, তারপরে গিয়ে এইটাকে অক্ষরে কনভার্ট করে দাও। দেখো উত্তরটা কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বরে উত্তরে খুব বেশি লিখতে হয় না, কিন্তু অ্যান্সার শুড বি টু দ্য পয়েন্ট। এবারে তোমাদের ক্লাস 10-এর ভীষণ ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটা মুদ্রা ভীষণ ইম্পর্টেন্ট যে বিষয়টা, তার নাম হলো বায়ুচাপের তারতম্যের কারণ। বায়ুচাপের তারতম্যের কারণ তোমরা পূর্বে যারা আমার কাছে ক্লাস করেছো তারা জানো। আমরা বলেই সবসময় বলতে চেষ্টা করি, সবসময় বলতে থাকি যে আমরা বায়ুচাপ কাকে বলে, এই যে সংজ্ঞাটা আমরা যেটা পেয়েছি এটাতেই তো আমরা এর ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকাতে ঢুকিয়ে দিতে পারি। তাহলে বায়ুচাপ কাকে বলে সেই সংজ্ঞাটা এখানে লিখতে পারি। আমরা লিখতে পারি যে বায়ুমণ্ডলে অবস্থিত, কি লিখতে পারি, বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাসীয় অণুগুলি ভূপৃষ্ঠের প্রযুক্ত বলকে আমরা বায়ুচাপ বলি। আমরা প্রত্যেকেই জানি ভূপৃষ্ঠের সর্বত্র বায়ুচাপ সমান নয়, কোথাও বেশি কোথাও কম। অর্থাৎ বায়ুচাপ যে বিষয়গুলি দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে আমরা বলি বায়ুচাপের তারতম্যের সৃষ্টিকারী নিয়ন্ত্রক। অর্থাৎ এই প্রত্যেকটি নিয়ন্ত্রকই বায়ুচাপের তারতম্য ঘটায়। অর্থাৎ যে নিয়ন্ত্রক দ্বারা বায়ুচাপের তারতম্য সংগঠিত হয় তাদের মধ্যে প্রথম যে জিনিসটা তার নাম হলো উষ্ণতা। আমরা সবসময় চেষ্টা করব উষ্ণতার সঙ্গে চাপের সম্পর্ক কি। আমরা উষ্ণতার সঙ্গে চাপের সম্পর্ক কি পেয়েছি না, সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ উষ্ণতাকে যদি টি ধরি, অর্থাৎ টি যদি বাড়ে প্রেশার কমবে, বায়ুচাপ কমবে। অনুরূপভাবে টি যদি কমে বায়ুচাপ বাড়বে। অর্থাৎ এটাকেই ভাষায় লিখতে পারবে না। আমরা জানি উষ্ণতার সাথে বায়ুচাপের ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ কোনো একটি অঞ্চলের উষ্ণতা যদি বৃদ্ধি পায় বায়ুচাপের পরিমাণ কমবে, কোনো একটি অঞ্চলের উষ্ণতা যদি হ্রাস পায় বায়ুচাপের পরিমাণ বাড়বে। এর উদাহরণ হিসাবে আমরা কি লিখতে পারি, স্পেসিফিক্যালি এইটাই তো নিরক্ষীয় অঞ্চল। অর্থাৎ এটা নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ, আর এটা মেরু অঞ্চল। দেদার লিখে দেবো মেরু অঞ্চল। যদি এর ছবি সৃষ্টি করতে চাই একটা বৃত্ত আঁকবো,
মেরু অঞ্চলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে লিখব নিরক্ষীয় নিম্নচাপ। আর এখানে মেরু অঞ্চলটাকে সিলেক্ট করব, এটা লিখব মেরু উচ্চচাপ, এটাও মেরু উচ্চচাপ। উচা, এই উচা এর মানে হলো উচ্চ চাপ। মাথায় ঢুকলো? অর্থাৎ আমরা সম্পর্কের ভিত্তিতেই আলোচনা করতে পারবো। প্রশ্ন ঘুরিয়ে দিলে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে কেন, দেখো একটা উত্তর, একটা পয়েন্ট আমরা পেলাম। তার মানে কি, এই দুটোর মধ্যে সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ টেম্পারেচার বাড়লে প্রেশার কমে, টেম্পারেচার কমলে প্রেশার বাড়ে। পরবর্তী ক্ষেত্রে 2 নম্বর নিয়ন্ত্রক কি, তার নাম হলো উচ্চতা। এই উচ্চতার সঙ্গে সম্পর্ক কি, একই রকম। সম্পর্কটা হলো ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ উচ্চতা যদি বৃদ্ধি পায় প্রেশার কমবে, আবার উচ্চতা যদি হ্রাস পায় তাহলে প্রেশার বাড়বে। মাথায় ঢুকলো কি ঢুকলো না? অর্থাৎ উচ্চতার সাথে উষ্ণতার ব্যস্ত সম্পর্ক। তাহলে এর এখানে কি লিখবো, কোনো অঞ্চলে যদি উচ্চতার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে প্রেশার কমবে, কোনো অঞ্চলে উচ্চতার পরিমাণ হ্রাস পায় তাহলে প্রেশার বাড়বে। তাহলে উচ্চতার পরিমাণ বৃদ্ধি পায় কোথায়, মেরু পার্বত্য অঞ্চল, এটার এক্সাম্পল। এটা কি, সমভূমি অঞ্চল। এখানে একটা জিনিস মাথায় নাও, যে আমরা লিখি প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে 34 MB করে চাপ হ্রাস পায়। এটা একটু মাথায় নিও, শর্ট কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট। প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে 34 MB করে উচ্চতা বায়ুর চাপ হ্রাস পায়। এবারে আমরা যেটা যাচ্ছি তার নাম হলো 3 নম্বর জলীয় বাষ্প। জলীয় বাষ্প মানে ওয়াটার ভেপার। এরও একই গল্প, ছক। দেখো ছকটা ধরতে পারলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ জলীয় বাষ্প মানে আমরা লিখছি WV, ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার মানে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প ব্যস্ত হলে তাহলে জলীয় বাষ্প বাড়লে প্রেশার কমবে। অনুরূপভাবে জলীয় বাষ্প কমলে প্রেশার বাড়বে। একদম সহজ ভাষায় সহজ উত্তর। জলীয় বাষ্পের পরিমাণ যদি বাড়ে তাহলে প্রেশার কমবে, জলীয় বাষ্পের পরিমাণ যদি কমে তাহলে প্রেশার বাড়বে। এক্সাম্পল চোখের সামনে আমরা এক্সাম্পল দেখতে পেলাম কিছুদিন আগে, শীতকাল কাটিয়ে উঠলাম, দেখেছিলাম জলীয় বাষ্পের পরিমাণ কম। অর্থাৎ শীতকালে, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কোথায়, গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে নিম্নচাপ, আর এটা শীতকালে উচ্চ চাপ। ক্লিয়ার? একদম সহজ সম্পর্ক। জলীয় বাষ্পের সাথে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওয়াটার ভেপার বৃদ্ধি পেলে প্রেশার কমে, ওয়াটার ভেপার হ্রাস পেলে প্রেশার বাড়ে। তাই জন্য লিখলাম গ্রীষ্মকাল। এটা হলো গ্রীষ্মকালে ওয়াটার ভেপারের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এটা আমরা সবাই জানি। তাই জন্য এখানে নিম্নচাপ বিরাজ করে, আমাদের দেশেও এটা পরিলক্ষিত হয়। শীতকালে ওয়াটার ভেপার অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাই এখানে উচ্চচাপ বিরাজ করে। তাহলে আমরা অলরেডি 3টে অপেক্ষক পেলাম, উচ্চতা, উষ্ণতা এবং জলীয় বাষ্প। এবারে আমরা যাচ্ছি 3 নম্বর, এইটা মুছি। জলীয় বাষ্পের যদি ছবি আঁকতে চাও তাহলে ঠিক এরকমভাবে দুটো বক্স টানো, দেখা যাচ্ছে, দুটো বক্স টেনে এখানে ডট ডট দাও। এটা হলো জলীয় বাষ্প আর এটা হলো জলীয় বাষ্প। এটা গ্রীষ্মকাল, কারণ এটা কি গ্রীষ্ম ঋতু, আর এটা কি শীত ঋতু। তার মানে এখানে কি শীত ঋতুতে এখানে উচ্চচাপ আর এখানে নিম্নচাপ। ক্লিয়ার হলো? ছবি দিলে, ইচ্ছা করলে ছবি দেবো। এবারে আমরা যাচ্ছি আবর্তনের বেগ, 4 নম্বর পয়েন্টে লিখবো আবর্তনের বেগ, রোটেশন ভেলোসিটি বা স্পিড অফ রোটেশন অফ দ্য আর্থ। অর্থাৎ আমরা আলোচনা করছি আমরা আলোচনা করছি
4 নম্বর পয়েন্ট আবর্তনের বেগ। দেখো এরও সম্পর্ক কি না, এরও সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, এরও সম্পর্ক ব্যস্ত সম্পর্ক অর্থাৎ ব্যস্তানুপাতিক, অর্থাৎ রোটেশন অফ দ্য আর্থ, অর্থাৎ আর মানে রোটেশন যদি বাড়ে প্রেশার কমবে। উদাহরণ নিরক্ষীয় নিম্নচাপ, এটা ইকুইটোরিয়াল রিজিয়ন, নিরক্ষীয় অঞ্চল দেখতে পাবো। আবার রোটেশন যদি কমে প্রেশার বাড়ে, যেমন মেরু অঞ্চল। একটু আগে ছবি এঁকেছি প্রথম পয়েন্টে, দেখো নিরক্ষীয় অঞ্চলে রোটেশনের পরিমাণ বেশি। আমরা জানি 1650, কোনো বইতে 1670, কোনো বইতে 1630 এরমভাবে মান দেওয়া আছে। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে আবর্তনের বেগ বেশি, তাই নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে, আর মেরু অঞ্চলে আবর্তনের বেগ কম, তাই মেরু অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে। এবারে আশা করি ক্লিয়ার হচ্ছে। এইগুলোকে ব্যাখ্যা দিলেই উত্তর শেষ। নোটে উত্তর দেয়া আছে, তোমরা লিখে নিয়েছো অলরেডি, সেইগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে। এবারে আমরা যাচ্ছি যে পয়েন্টটায়, সেই পয়েন্টটার নাম হলো বায়ুমণ্ডলীয়, 5 নম্বর, বায়ুমণ্ডলের গভীরতা। এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করছিলাম যে বায়ুমণ্ডলের গভীরতা, এতক্ষণ ধরে সম্পর্কগুলো বেশিরভাগটাই সব ব্যস্ত সম্পর্ক পেয়েছি। এক্ষেত্রে সম্পর্কটা কি? এক্ষেত্রে সম্পর্কটা হলো সমমুখী সম্পর্ক, সমমুখী সম্পর্ক। অর্থাৎ বায়ুমণ্ডলীয় গভীরতা মানে অ্যাটমসফিয়ার ডেপথ, এডি, এডি যদি বাড়ে তাহলে কি হবে? প্রেশার বাড়বে। আবার এডি যদি কমে তাহলে প্রেশার কমবে। যেমন এই যে এডি যদি বাড়ে প্রেশার বাড়বে, এডি যদি কমে প্রেশার কমবে। এই যে সম্পর্কটা আমরা লিখতে পারি বায়ুমণ্ডলের গভীরতা, অর্থাৎ বায়ুমণ্ডলের যে কোনো স্থানে, অর্থাৎ বায়ুমণ্ডলের গভীরতার সাথে বায়ুচাপের একটি সমমুখী সম্পর্ক বিরাজমান। কোনো অঞ্চলে যদি বায়ুমণ্ডলের গভীরতা বেশি হয় বায়ুর চাপ বাড়বে, অর্থাৎ উচ্চচাপে যাবে। পৃষ্ঠের গভীরতা যদি কম হয় বায়ুর চাপ কমবে। এবারে 6 নম্বর পয়েন্টে আমরা যাচ্ছি। 6 নম্বর পয়েন্টে যেটা আলোচনা করছি, 6 নম্বর পয়েন্টের বিষয়টা, 6 নম্বরটাই কি না, স্থল জলভাগ ও স্থলভাগের বন্টন, জলভাগ ও স্থলভাগের বন্টন। আমরা প্রত্যেকে কি জানি, জলভাগ অপেক্ষা স্থলভাগ দ্রুত তাপ গ্রহণ ও বর্জন করে। মাথায় ঢুকলো? স্থলভাগ অপেক্ষা আমরা লিখতে পারি জলভাগ অপেক্ষা স্থলভাগ দ্রুত তাপ গ্রহণ ও বর্জন করে। তাই কি হয় না, স্থলভাগের এই জলভাগ অপেক্ষা স্থলভাগ দ্রুত তাপ গ্রহণ ও বর্জন করে। তাই দেখো, তাই কি হয় না, 1 নম্বর, গ্রীষ্মকালে কি হয় না, স্থলভাগ দ্রুত তাপ গ্রহণ করে নিম্নচাপ সৃষ্টি করে। গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে স্থলভাগ দ্রুত তাপ গ্রহণ করে নিম্নচাপ সৃষ্টি করে। অনুরূপভাবে শীতকালে কি হয়, শীতকালে কি হয়, স্থলভাগ দ্রুত তাপ বর্জন করে। শীতকালে স্থলভাগ দ্রুত, এটা কি, গ্রীষ্মকালে স্থলভাগ দ্রুত তাপ গ্রহণ করে, শীতকালে স্থলভাগ দ্রুত তাপ বর্জন করে উচ্চচাপ রূপে বিরাজ করে। বললাম না কমার দ্রুত তাপ বর্জন করে বিরাজ করে। তাহলে আমরা বায়ুর চাপের তারতম্যের কারণ 5 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এর থেকে বিভিন্ন ব্যাখ্যাধর্মী প্রশ্নে
যদি আমাদের কাছে অনেক যে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে কেন, মেরু অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে কেন, গ্রীষ্মকালে ভারতের স্থলভাগে নিম্নচাপ বিরাজ করে কেন, প্রত্যেকটা উত্তর এই বিষয় থেকে আসবে। তাহলে বায়ুচাপের তারতম্যের কারণ হিসাবে আমরা 6টা পয়েন্ট পেলাম। কি কি পেলাম? উচ্চতা 1, উষ্ণতা 2, উচ্চতা 3, জলীয় বাষ্প 4, আবর্তনের বেগ 5, বায়ুমণ্ডলের গভীরতা 6, স্থলভাগ ও জলভাগের বণ্টন। অর্থাৎ এই প্রত্যেকটি নিয়ন্ত্রক বায়ুচাপের তারতম্য সৃষ্টি করে থাকে। আর দুটো বিষয় আছে এই এয়ার প্রেশার সংক্রান্ত বিষয়ে, দুটো জিনিস বায়ুর চাপের সংক্রান্তে তারতম্যের বা বায়ুচাপ আলোচনা করতে গেলে যে দুটো বিষয় আমাদের কাছে ধরা দেয় তার নাম হলো সমচাপ রেখা বা সমপ্রেশ রেখা। সমচাপ রেখা এইটা 2 নম্বরের জন্য আসে। এর ইংরেজি প্রতিশব্দ আইসোবার। এখানে এই আইসো কথার অর্থ ইকুয়াল, আর বার কথার অর্থ ব্যারোমেট্রিক প্রেশার। আমরা জানি বায়ুচাপ ব্যারোমিটারে মাপা হয়, তাই ইকুয়াল মানে সমান, ব্যারোমেট্রিক প্রেশার মানে ব্যারোমেট্রিক চাপ। অর্থাৎ একে যদি আমরা সমচাপ রেখা কাকে বলি আলোচনা করতে চাই তাহলে কি লিখব না, ভূপৃষ্ঠে আমরা পূর্বেই আলোচনা করেছি ভূপৃষ্ঠের সর্বত্র বায়ুচাপ সমান নয়, কোথাও বেশি কোথাও কম। তাই বলা হচ্ছে যে দেখো, তোমরা কি কোনোদিন লক্ষ্য করেছো যে আইসোবার দেখতে পাচ্ছ আকাশে? তা তো সম্ভব না, আইসোবার দেখা যায় না, এটা একটা কাল্পনিক রেখা। তাই বলা হচ্ছে যে নির্দিষ্ট কাল্পনিক রেখার সাহায্যে পৃথিবী পৃষ্ঠে অবস্থিত সমান চাপ বিশিষ্ট স্থানগুলিকে একটি সরলরেখার মাধ্যমে যোগ করা হয় তাকে আমরা বলি সমচাপ। কি বলি? সমচাপ বা আইসোবার, অনেকে বলে সমপ্রেশ। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে আমরা একটুখানি লিখি। পৃথিবী পৃষ্ঠে সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যোগ করা হয় তাকে সমচাপ রেখা বলে। সমচাপ রেখা বলে। উদ্ভবে লাগিয়ে দাও। আইসো কথার অর্থ ইকুয়াল, বার কথার অর্থ ব্যারোমেট্রিক প্রোফাইল। এবার এর বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে আমরা যদি লিখি তাহলে কি লিখব? বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে এই আইসোবার সমচাপ রেখা সবসময় পরস্পরের সমান্তরালে প্রবাহিত হয়, অর্থাৎ পরস্পরের সমান্তরাল হয়, একে অপরকে কখনো ছেদ করে না। অর্থাৎ এরকমভাবে রেখাগুলো প্রবাহিত হতে পারে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে। 2 নম্বর পয়েন্ট এটা হলো সমান্তরাল রেখা। 2 নম্বর পয়েন্ট কি? এটা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। 3 নম্বর, এই সমচাপ রেখা সর্বদাই এমবি মিলিবার এককে প্রকাশ করা হয়। মিলিবার এককে প্রকাশিত হয়। এবার এর কিছু গুরুত্ব আছে। কি গুরুত্ব? এর কিছু গুরুত্ব আমরা লক্ষ্য করি। বলা হয় যে সমচাপ রেখাগুলো যদি পরস্পর ঘন সন্নিবদ্ধ একদম কাছাকাছি অবস্থান করে তাহলে কি হয় না, ঝড়ের পূর্বাভাস দেয়। কারণ বায়ুচাপের তারতম্য খুব দ্রুত হারে পরিবর্তন হয়, তাহলে ঝড়ের পূর্বাভাস দেয়। তার মানে 1 নম্বর গুরুত্ব কি
না সমচাপ রেখাগুলি পরস্পরের কাছাকাছি অবস্থান করলে বায়ুর চাপের তারতম্যের পার্থক্যের কারণে তা ঝড়ের পূর্বাভাস দেয়। 2 নম্বর কি, এগুলো যদি পরস্পর থেকে দূরে অবস্থান করে তাহলে সুন্দর মেঘমুক্ত শান্ত আবহাওয়ার বিরাজ করে। মাথায় ঢুকেছে? তাহলে আমরা সমচাপ রেখা কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। সমচাপ আইসোবার, আইসো কথার অর্থ ইকুয়াল, বার কথার অর্থ ব্যারোমেট্রিক প্রেশার, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের সমান বায়ুচাপ বিশিষ্ট অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে ব্যারোমিটার বলে। ব্যারোমিটার তাকে সমচাপ বা সমপ্রেশ রেখা বলে বা আইসোবারও বলা হয়। বৈশিষ্ট্য: এরা পরস্পরের সমান্তরাল, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, এমবি এককে প্রকাশিত হয়। যদি ঘন কাছাকাছি অবস্থান করে এক একটি সমচাপ রেখা পরস্পরে, তাহলে ঝড়ের পূর্বাভাস দেবে। আর যদি পরস্পর থেকে দূরে অবস্থান করে তাহলে সেটা শান্ত আবহাওয়ার বিরাজ করবে। এই চাপ সংক্রান্ত বিষয়ে লাস্ট একটা জিনিস আমাদের বাদ থেকে যাচ্ছে, সেই জিনিসটার নাম হলো বায়ুর চাপীয় ঢাল। বায়ুর চাপীয় ঢাল এখনো পর্যন্ত মাধ্যমিকে বায়ুর চাপীয় ঢাল কোনোদিন আসেনি, তবুও আসতে পারে। আমরা পড়ছি যখন পুরোটাই পড়ব। বায়ুর চাপীয় ঢাল, প্রেসার গ্রেডিয়েন্ট। দেখো, প্রেসার গ্রেডিয়েন্ট আমরা ল্যান্ড টোপোগ্রাফিক্যাল গ্রেডিয়েন্টের কথা পাই। কি হয় না, জল যেমন উঁচু জায়গার থেকে নিচু জায়গার দিকে পরিবাহিত হয়, তাহলে উঁচু জায়গার থেকে নিচু জায়গায় জল যে প্রবাহিত হয় তাকে ভূমিরূপের ঢাল বলা হয়। অনুরূপভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার ফলে যে ঢাল তৈরি হয় তাকে আমরা বলি বায়ুর চাপীয় ঢাল। অর্থাৎ আমরা কি লিখছি বায়ুর উচ্চচাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হওয়ার ফলে যে ঢাল উৎপন্ন হয় তাকে বায়ুর চাপীয় ঢাল বা প্রেসার গ্রেডিয়েন্ট বলে। প্রেসার গ্রেডিয়েন্টটা কীরকম হয় যদি আমরা এরকমভাবে আঁকি তাহলে দেখব, অর্থাৎ প্রেসার গ্রেডিয়েন্ট এটা হলো প্রেসার গ্রেডিয়েন্ট জোনস, অর্থাৎ এইটা হলো উচ্চচাপ, এইটা হলো নিম্নচাপ। দেখো, যেই নিম্নচাপে এখান থেকে বায়ু দ্রুত গতিতে নিচের দিকে প্রবাহিত হবে, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে দেখো এখানে ঢালটা বেশি, এখান থেকে এখানে ঢাল বেশি, সুতরাং এটা হলো বায়ু প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যেখানে ঢাল বেশি হবে তাহলে এর গুরুত্ব কি না, এর গুরুত্ব হলো কেন এটা গুরুত্বপূর্ণ না, এর গুরুত্বপূর্ণ কেন না, 1 নম্বর যে বায়ুর চাপের ঢাল যদি খাড়া হয়, অর্থাৎ বায়ুর চাপের ঢাল যদি খাড়া হয় বায়ু দ্রুত গতিতে প্রবাহিত হয়। আর বায়ুর চাপের ঢাল যদি স্থূল প্রকৃতির হয় তাহলে অর্থাৎ সূক্ষ্ম মানে সমান প্রকৃতির হয় বা মৃদু হয়, খাড়ার অপোজিট মৃদু, তাহলে বায়ুর চাপের ঢাল যদি খাড়া প্রকৃতির হয় তাহলে বায়ু দ্রুত গতিতে প্রবাহিত হবে। আর 2 নম্বর কি, বায়ুর চাপের ঢাল যদি মৃদু প্রকৃতির হয় তাহলে বায়ু ধীর গতিতে প্রবাহিত হবে। আজকে আমরা শুধুমাত্র আলোচনা করলাম এয়ার প্রেসার বায়ুর চাপ নিয়ে। আশা করি তোমাদের বিষয়টা ভালো লাগতে পারে। সাক্ষাতে আরও অসংখ্য ক্লাস নেবো, আরও ভালো করে বোঝাবো। বোঝার কোনো অসুবিধা থাকলে অবশ্যই সেগুলো আমাকে পার্সোনাল SMS করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার। এছাড়াও পরের দিন খুব শীঘ্রই এই এয়ার প্রেসার জোনস অর্থাৎ বায়ুর চাপ বলয় এবং তার সম্পর্কিত নিয়ত বায়ু সেই নিয়ে আলোচনা করব। আজকে এই অবধি তোমাদেরকে দিলাম, আশা করি তোমাদেরকে ভালো লাগবে, তোমাদের কাজে আসবে। বাড়িতে থাকো, সুস্থ থাকো, ক্লাসটা ফলো করো, চেষ্টা করা যাক যে আমরা কতটা মাধ্যমিকের দিকে এগিয়ে যেতে পারি। সুতরাং আজকের মতো ভিডিও এই অবধি, ধন্যবাদ।